আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ক্লাসে পাঠদান করার সময় লেকচার দিতে গিয়ে অনেক সময় দেখেছি শিক্ষার্থীদের মনে একটা প্রশ্ন বারবার শুনতে হয়েছে। আমার মনে হয় শিক্ষিত এবং সচেতন জনগোষ্ঠীর অনেকের মনে এই প্রশ্নটা আছে যে আমাদের দেশের যাদেরকে আমরা ডিগ্রিধারী বলি বা শিক্ষিত বলি, এই শিক্ষিত জনগোষ্ঠীর যে অবক্ষয় আমরা লক্ষ্য করছি, এটি এমন কেন? এক কথায় এদেশের মানুষের মধ্যে যেসব বৈশিষ্ট্য, এটা যেন একেবারে সহজাত বৈশিষ্ট্যের মতোই আমরা যেন লক্ষ্য করি, যে মিথ্যা কথা বলা, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, দুর্নীতি, সুদ, ঘুষ, অনৈতিকতা, নীতিহীনতা ইত্যাকার যে অনিয়ম এবং চারিত্রিক যে স্খলনগুলো, এগুলোর এই ক্রমবর্ধমান রূপ কেন আমরা দেখতে পাচ্ছি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজ এই ভিডিওটির জন্য তৈরি হয়েছে। তো আমরা আগে একটা কথা বলতাম যে দেশের মানুষ এই ভিন্ন রকম চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্যের পেছনে একটা কারণ আমরা শুনেছি, বলতাম। আমরা আমাদের অনেক শিক্ষকের কাছে শুনেছি যে এদেশের এই জাতিটা একটা সংকর জাতি, অর্থাৎ এদেশে অনেক জাতির আগমন ঘটেছে। সেই ৩,৫০০ বছর আগের আর্য জাতির থেকে শুরু করে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, অসংখ্য জাতি এখানে আগমন করেছে। এর আগেও আরো আছে, মূল জাতি তো আর্য জাতি নয়, আমি আর্য থেকে শুরু করেছি। এরপর থেকেও যদি আমরা আর্য থেকে শুরু করেও যদি আমরা বলি, তাহলে আমরা অসংখ্য জাতির দেখা পাই যারা দেশে আগমন করেছে। অনেকে এখানে থেকে গেছেন, অনেকে আবার চলে গেছেন, এরকম হয়েছে। অসংখ্য জাতি, অসংখ্য ভাষাভাষী মানুষের সংমিশ্রণে, অসংখ্য চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষের সংমিশ্রণে এই জাতিটা তৈরি হয়েছে। এবং এর ফলে নাকি এই জাতির মানুষের চরিত্রের মধ্যে, এমনকি গায়ের যে বর্ণ, এই বর্ণের মধ্যেও ভিন্নতা লক্ষণীয়। এটা একটা কিঞ্চিত ব্যাখ্যা হতে পারে, এটা আংশিক ব্যাখ্যা হতে পারে, এটা আসলে কোনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা নয়। আমরা যদি এর সত্যিকার উত্তর খুঁজতে যাই, তাহলে আমরা অন্য কিছু আমরা লক্ষ্য করব। আমরা যদি মোটা দাগে কয়েকটা বিষয় লক্ষ্য করি, এদেশের ইতিহাস ঐতিহ্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা খুব বেশি পেছনে যাওয়ার দরকার নেই। আমরা অনেকেই শুনেছি, আমার যারা দর্শক শ্রোতা তারাও শুনে থাকবেন, যে ৪০-৫০ বছর আগেও আমাদের বাবাদের দাদাদের আমল এমন অসংখ্য ঘটনা আমরা শুনেছি যে দেশের মানুষেরা এতটাই সহজ সরল চরিত্রের অধিকারী ছিলেন যে দেশের মানুষেরা জায়গা জমি বেচা কেনার সময় অনেকে দলিল পর্যন্ত করতেন না, মৌখিকভাবে বেচা কেনা করতেন এবং বলে দিতেন যে আজ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়ার পর, লেনদেন হওয়ার পর বলে দিতেন যে এই জায়গাটা আজ থেকে তোমার কাছে বিক্রি করলো। এই ঘটনাটি কোনো এই ব্যাপার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা অসংখ্য মানুষ এই কাজটা করেছে। এটা আমাদের পরিবারেও আমি শুনেছি, আমার দাদার আমলও এরকম ঘটনা ঘটতে শুনেছে। অথচ আমার দাদা একেবারে সাদামাটা মানুষ ছিলেন না, তিনি বলা চলে দেশ কাঁপানো একজন বিজ্ঞ আলেম এবং জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন। তার বেশ নাম ডাক ছিল, তার বেশ প্রতাপ ছিল, খুব প্রতাপশালী একজন মানুষ ছিলেন। ইলমের দিক থেকে,
এবং ব্যক্তিত্বের দিক থেকেও। এই ব্যক্তির জীবনেও এরকম ঘটনার কথা আমরা শুনেছি। এটা একটা দিক। তাহলে এর পাশাপাশি আরো অনেক কথা আমরা বলতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কথা আমরা এখানে উল্লেখ করতে পারি, যে দেশের মানুষেরা আসলে এখন আমরা যেমন যে চরিত্রে দেখতে পাচ্ছি, চারিত্রিকভাবে দেউলিয়া অবক্ষয়ের মুখোমুখি, এটা একেবারে শত শত বছর আগে থেকে এখানে চলে আসছে ব্যাপারটা তা নয়। আমি সে বিষয়টি প্রমাণ হিসেবে আমি দুই একটি ঘটনা এখানে উল্লেখ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 50-এর দশকের কথা। এই কথাগুলো বিভিন্ন অথেন্টিক বইয়ের মধ্যে আমি পড়েছি এবং আমি আমার নিজেই শুনেছি, প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের ছাত্র এবং একজন বরেণ্য শিক্ষাবিদের কাছে আমি সরাসরি শুনেছি। তিনি বলছিলেন এবং আমি বইতে পড়েছি যে 50-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রী পড়াশোনা করতেন। তারা সংখ্যায় হয়তো খুব বেশি ছিলেন না, কিন্তু যে কজনই ছিলেন এই ছাত্র এবং ছাত্রী সহশিক্ষা, কিন্তু তারপরেও এই অবস্থার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অঙ্গনে পড়াশোনা করার পরেও ছাত্র এবং ছাত্রী এক জায়গায় দাঁড়িয়ে কথা বলা রীতিমতো অপরাধ মনে করা হতো এবং সচরাচর ছাত্রছাত্রী দাঁড়িয়ে কখনো পরস্পর কথা বলতো না। অর্থাৎ তাদের মধ্যে এই যে একটা সম্ভ্রমবোধ, আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ, ব্যক্তিত্ব বোধ, এরকম একটা পরিবেশ ছিল। আমি আর খুব বেশি দৃষ্টান্ত দিতে চাই না, এবার আমরা আসল কথায় আসি। তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা যে আসলে আমরা যে চিত্র এখন দেখতে পাই এই জাতির, আমি বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত অংশের কথাই বলবো। আমাদের এদেশের বিরাট একটা অংশ যারা মাদ্রাসা শিক্ষিত, তাদের সাথে বিষয়টি মেলানো যাবে না, সেজন্য তাদেরকে আমি আমার এই বক্তব্যের বাইরে রাখছি। এক পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রায় 40,000 মাদ্রাসা রয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আছে, হাজার হাজার শিক্ষক আছেন এবং এটা খুব দায়িত্ব নিয়ে বলা চলে যে মাদ্রাসার শিক্ষা এবং ছাত্র শিক্ষকের পরিবেশ, তাদের আচার আচরণ, তাদের চরিত্র, সবটুকুই কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সাথে একেবারে ভিন্ন আঙ্গিকের, ভিন্ন বিপরীত মাত্রার। সেজন্য আমি আজকে বলবো কেবল এই আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা, আধুনিক ডিগ্রিধারী যারা, তাদের কথা, তাদের নিয়ে আমাদের মূলত প্রশ্ন এবং এদের সম্পর্কে মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হচ্ছে। কেন শিক্ষিত সমাজের এই অবক্ষয়? তো যেটি বলছিলাম, এই শিক্ষিত জনগোষ্ঠীর বা আমাদের এই অঞ্চলের মানুষদের সাধারণ বৈশিষ্ট্য কখনো আজকের মতো ছিল না। সেটি বড়জোর 50-60 বছর এবং বলা চলে চূড়ান্ত অবক্ষয় যেটাকে বলছি আমরা, সে চূড়ান্ত অবক্ষয়ের সময়টা 50-60 বছর, যে মোটেও বেশি নয়। এটা একটা দিক। এখন আমরা যদি বলি এর কারণ আমরা অনুসন্ধান করতে গেলে আমরা কি পাই, এটা খুব সহজ কথা, সাদামাটা কথা। যে কোনো জাতি তৈরি হয় তার শিক্ষা দ্বারা। একটা জাতি কেমন হবে সেটা নির্ধারণ করে তার শিক্ষা ব্যবস্থা, এটি হলো সহজ কথা। কিন্তু আমরা জাতির শিক্ষার ইতিহাস যদি অনুসন্ধান করি, অধ্যয়ন করে আমরা কি দেখতে পাই? এখানে এ অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগ পর্যন্ত, আসার কিছুদিন পর পর্যন্ত এ অঞ্চলে যে শিক্ষা ব্যবস্থা ছিল, সে শিক্ষা ব্যবস্থা আজকালকার কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রচলিত শিক্ষা ব্যবস্থা নয়। তখনকার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম ছিল এবং এই ভিন্ন রকম মানে হলো তখনকার শিক্ষা ব্যবস্থার মূল বেস ছিল, ফাউন্ডেশন ছিল কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং হাদিস বেসড পড়াশোনা তখন ছিল। এগুলোর সাথে, এগুলো ভিত্তিতেই অন্যান্য বিষয় পড়ানো হতো।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আসার পর তারা শুরু থেকে চেষ্টা করেছে এই জাতির সবকিছু বদলে দেওয়ার জন্য, যাতে করে তাদের শাসন শোষণ দীর্ঘস্থায়ী করা যায়, দীর্ঘমেয়াদী করা যায়। এবং তারই অংশ হিসেবে তারা প্রথমে এই জাতির শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার অপতৎপরতা শুরু করে। এবং এদেশের শিক্ষা ব্যবস্থা পুরোটাই হয় ওয়াকফ সম্পত্তির উপর নির্ভরশীল ছিল, অথবা রাষ্ট্র পরিচালিত, রাষ্ট্রীয় খরচে, অথবা অন্য বাকি কিছু প্রতিষ্ঠান ছিল। একটা অংশ ছিল ওয়াকফ সম্পদের মাধ্যমে তারা তাদের খরচ নির্বাহ করত, আর একটা অংশ রাষ্ট্রীয়ভাবে তাদের খরচ নির্বাহ করার, সরকারই তাদের খরচ বহন করত। এই ইংরেজ গোষ্ঠী অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসে প্রথমেই তারা ক্রমান্বয়ে ওয়াকফ সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করা শুরু করলো, এবং সরকারি ব্যবস্থাপনা যে মাদ্রাসাগুলো, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে ছিল, সেগুলো একে একে তারা বন্ধ করে দিল। অর্থাৎ এদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা তারা পুরোপুরি ধ্বংস করে দিল 100 বছরের কম সময়ের মধ্যে। আমরা জানি 1757 সালে পলাশীর বিপর্যয় হয়েছে। মাত্র 30-40 বছরের মধ্যেই তারা পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এর বিকল্প হিসেবে তারা এখানে হিন্দু কলেজ, সংস্কৃত কলেজ, অর্থাৎ কিছু স্কুল এবং কলেজ তারা এখানে প্রতিষ্ঠা করতে শুরু করে। এরপরে আমরা জানি 1835 সালে তারা লর্ড ম্যাকলেকে দিয়ে একটা শিক্ষা ব্যবস্থা এখানে প্রবর্তন করে, এবং সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে একটা ডায়ালগ আছে, এটি সচেতন ব্যক্তি মাত্র অনেকেই জানে, আমি আবারও একটু স্মরণ করে দিচ্ছি। সেখানে লর্ড ম্যাকলে বলেছিল, সে কারিকুলামটি তৈরি করার পর সে বলেছিল, আমি এমন একটা কারিকুলাম তৈরি করলাম, অর্থাৎ ইংরেজ প্রধানকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধানকে, তাকে যে দায়িত্ব দিয়েছে তাকে লক্ষ্য করে সে বলেছিল, তাদের প্রশাসনকে লক্ষ্য করে বলেছিল, আমি এমন একটা শিক্ষা কারিকুলাম তৈরি করলাম, আমার এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি রক্ত মাংস হবে ভারতীয়, কিন্তু মনে মগজ হবে ইউরোপীয়। এবং এই উদ্দেশ্যেই এই কারিকুলাম তৈরি করে। এর পাশাপাশি এ কথাও সে বলেছে যে শিক্ষার উদ্দেশ্য, এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হল যে আমাদের প্রশাসন পরিচালনার জন্য কিছু কেরানি তৈরি করা। কেবল কেরানি তৈরির উপযোগী একটা কারিকুলাম তারা সেখানে এদেশের জন্য প্রবর্তন করে। পাশাপাশি এমনভাবে তারা এখানকার ইতিহাস ঐতিহ্য বঞ্চিত, ইতিহাস ঐতিহ্য বিমুখ এবং ইসলাম বিমুখ এমন একটা শিক্ষা তারা প্রবর্তন করে, যার মাধ্যমে তারা এদেশের মানুষেরা শিক্ষিত হওয়ার সাথে সাথে, অর্থাৎ এই শিক্ষা গ্রহণের সাথে সাথে তারা স্বজাতিদ্রোহী, স্বধর্মদ্রোহী হিসেবেই তারা তৈরি হবে, এই উদ্দেশ্যে তারা প্রবর্তন করে। তারপরেও আমরা 40-50 বছর আগে স্কুল কলেজের কথা যদি আমরা পর্যালোচনায় আনি, আমি স্কুলের কথা শুনেছি। আমার পরিবারের মধ্যে আমি সবার ছোট সন্তান। আমার বড় দুই আপা, তাদের বয়স 60-এর কাছাকাছি। তারা যখন স্কুলে পড়তেন, তাদের স্কুলে নাকি আরবি ছিল, সীমিত পরিসরে কোরআন হাদিস পড়ানো হতো। সিলেবাসে অনেক কিছুই ছিল ইসলামকে জানার জন্য, যদিও সেই কারিকুলাম ওই সময়কার কোনো ইসলামী সরকার প্রবর্তন করেনি। তারপরেও সেই কারিকুলামে স্কুলে অনেক কিছু ছিল যেখানে ইসলামকে জানার সীমিত পরিসরে হলো ব্যবস্থা ছিল। তো যাই হোক, এই কারিকুলাম যদি 1835 সালে তারা প্রবর্তন করেছে, সে কারিকুলামের ধারাবাহিকতায় দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও আমরা বললাম, আমি উল্লেখ করেছি যে 50-এর দশক, মানে 1950 থেকে 60 এই সময়ের কথা। এত চেষ্টা তদবির করার পরেও, কারিকুলামকে এইভাবে ধ্বংস করে দেওয়ার পরেও, নতুন কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা তারা চালু করার পরেও এদেশের মানুষকে দেউলিয়া করতে তারা পারেনি। 50-এর দশকেও তাদের মধ্যে ছিল মনুষ্যত্ববোধ এবং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ছিল, বলা চলে অনেকটাই ছিল, এখনকার সাথে তুলনা করলে অনেক বেশি ছিল বলা চলে, অর্থাৎ তখনও ছিল। এরপর
দিন যতই গেছে ক্রমেই অবক্ষয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে, এবং এই অবক্ষয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ার পেছনে সেখানেও কারণ শিক্ষা ব্যবস্থা। এই দেশ স্বাধীন হওয়ার পর যে কয়টি শিক্ষা কমিশন হয়েছে, প্রথমে কুদরতে ক্ষুদা শিক্ষা কমিশন। এই কুদরতে ক্ষুদা ব্যক্তিটি তার বিশ্বাস, তার চিন্তা চেতনা যে কি ছিল সেটি সচেতন ব্যক্তি মাত্র জানেন। এক কথা তার পরিচয় ছিল সে একজন নাস্তিক, সে নাকি একজন বিজ্ঞানী। তো যাই হোক, এই নাস্তিককে দিয়েই এদেশের শিক্ষা কমিশন গঠিত হয়েছে। এভাবে করে আরো যতগুলো শিক্ষা কমিশন গঠিত হয়েছে, সর্বশেষ 2010 সালের নতুন শিক্ষা কমিশন পর্যন্ত। এখানে প্রতিটি শিক্ষা কমিশনই যে কাজ করেছে, প্রতিটি শিক্ষা কমিশনই কেবল শিক্ষা ব্যবস্থা থেকে, কারিকুলাম থেকে, শিক্ষাক্রম থেকে কেবল ইসলামের সাথে সম্পর্কিত, কোরআন হাদিস সম্পর্কিত যা কিছু সিলেবাসে ছিল সব কিছুই কেবলই তারা সংক্ষিপ্ত করেছেন, ক্রমে শুধু বাদ দিয়েছে। এই বাদ দিতে দিতে শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে, এখন সেখানে তো ইসলাম সম্পর্কে তেমন কিছু নাই, তার সাথে যুক্ত হয়েছে ইসলামের সাথে ঘৃণা উদ্রেককারী, স্বজাতির প্রতি হীনমন্য এক জাতি তৈরির জন্য যা যা পড়ানো দরকার, যা কিছু অন্তর্ভুক্ত করা দরকার, তার সবই এটা অন্তর্ভুক্ত হয়েছে। একদিকে ইসলাম বিদ্বেষী কারিকুলাম সংযুক্ত করা হয়েছে, অন্যদিকে স্বজাতি স্বদেশ স্বভাষার প্রতি খুব সূক্ষ্ম কৌশলে যাতে মানুষ বিদ্বেষ্ট হয়ে ওঠে, হীনমন্য হয়ে ওঠে, সে কাজটি ক্রমান্বয়ে চলে এসেছে। ফলে শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে। আমরা স্বাধীনতার পর থেকে লক্ষ্য করছি পাশের হার বৃদ্ধি পাচ্ছে, ক্রমেই পাশের হার বাড়ছে। পাশের যে রেজাল্টের কথা আমরা বলি, একসময় ডিভিশন সিস্টেম ছিল, এখন আবার গ্রেড পয়েন্টে এসছে। তখন ডিভিশনের সংখ্যা ক্রমে বেড়েছে, বছরের পর বছর ক্রমান্বয়ে বেড়েছে। এর পরবর্তী গ্রেডিং সিস্টেম আসার পর এখন আমরা দেখছি এ প্লাসের সংখ্যা বাড়ছে, পাশের হার বাড়ছে, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান কেবল স্কুল কলেজ নয়, পাবলিক বিশ্ববিদ্যালয় বেড়েছে, সরকারি বিশ্ববিদ্যালয় বেড়েছে, মেডিকেল কলেজ বেড়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ বেড়েছে। এভাবে করে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে, এবং এক কথায় পাশের হার বেড়ে চলেছে। এই যে পাশের হার বেড়ে চলেছে, কিন্তু তার সাথে যেটা আমরা লক্ষ্য করছি, বলা চলে তার সাথে পাল্লা দিয়ে যেন আমরা দেখতে পাচ্ছি অবক্ষয় ছড়িয়ে পড়ছে। সে অবক্ষয় যে কোন পর্যায়ে, সেটি যদি আমি বলতে হয় আমার পক্ষে বলা খুব কঠিন হয়ে যাবে। বরং আমি যদি তার বিপরীত আরেকটা শব্দ দিয়ে বলি, তাহলে আমার জন্য বলা সহজ হয়ে যাবে। আমি যদি বলি যে অবক্ষয় বা দুর্নীতি কোন ক্ষেত্রে নেই, তাহলে আমার উত্তর দেওয়া খুব সহজ হয়ে যাবে। অর্থাৎ এমন একটা সেক্টর খুঁজে বের করা কঠিন হয়ে যাবে যে সেক্টর দুর্নীতিমুক্ত। বিশেষ করে সরকারি পর্যায়ে যারা কর্মরত আছেন, সে দারোয়ান থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিটি সেক্টরে যে বা যারা কর্মরত আছেন, প্রতিটি ক্ষেত্রেই যেন কেবল অবক্ষয়, কেবল অনিয়ম, দুর্নীতি এর সয়লাভ আমরা লক্ষ্য করছি। আবার অন্যদিকে আরেকটা বিষয়, মজার বিষয় হলো যারা এখনো শিক্ষা থেকে দূরে, যারা এখনো পর্যন্ত উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছেন না, 2-4 ক্লাস পড়াশোনা করে হয়তো তারা অর্থনৈতিক কারণে, পারিবারিক কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, যারা খেতে খামারে কাজ করছেন, কুলি মজুরে কাজ করেন, গাড়ি চালান, বা আরো যারা ছোটখাটো পেশাজীবী যারা, আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাই যে উচ্চ ডিগ্রিধারীদের চেয়ে
তাদের মধ্যে মানবিক মূল্যবোধ অনেক বেশি আছে এবং তাদের চরিত্র অনেক ভালো ডিগ্রিওয়ালাদের কাছ থেকে। এই চিত্রটিও কিন্তু আমাদের কাছে স্পষ্ট আমরা দেখতে পাই। এখন এই বিষয়টি আজকে আমি বলতে চেয়েছি যে আমাদের অবক্ষয়ের, বিশেষ করে ডিগ্রিধারীদের, উচ্চ ডিগ্রিধারীদের অবক্ষয়ের, দুর্নীতির, দুরবস্থার, এই অবস্থার এই কারণ একটাই কারণ, যে আমাদের শিক্ষা ব্যবস্থা। এই অবস্থা যদি আমরা উপলব্ধি করতে পারি, অর্থাৎ একটি জাতির অবনতির জন্য যে শিক্ষা ব্যবস্থাই প্রধানত, মূলত, একমাত্র আমি বলতে পারি যে প্রধানত দায়ী, এই কথাটা যদি আমরা বুঝতে পারি, তবেই আমার আজকের বক্তব্য কিছুটা হলেও সার্থক হয়েছে বলে মনে করব। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।